হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে যেটা ক্লাস করব আমি সেটা হচ্ছে ক্লাস 7-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্ন বিচিত্রার থার্ড ইউনিট টেস্ট তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো আছে তার মধ্যে যে 2 নম্বর স্কুল ভাগনান হাই স্কুল, এই স্কুলের যে কোশ্চেনগুলো আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। ঠিক আছে, তার আগে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং যে বা যেটা পিডিএফ নিতে চাও, ঠিক আছে, পিডিএফ নিতে চাও তারা আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে, এই পিডিএফের একটা মূল্য রেখেছি। যদি তুমি শুধুমাত্র সায়েন্সের নাও, ক্লাস 7-এর শুধুমাত্র যদি সায়েন্সের নাও তাহলে সেক্ষেত্রে তোমাকে 45 রুপিস পে করতে হবে। এবং যদি তুমি সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি 3টা সাবজেক্টে নাও তা সেক্ষেত্রে তোমাকে 125 টাকা পে করতে হবে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র সায়েন্স নিলে 45 রুপিস এবং যদি তোমরা 3টা সাবজেক্টের নাও, ঠিক আছে, 125 টাকা। তাহলে 125 টাকা পে করে কিন্তু তোমরা 3টা সাবজেক্টের কিন্তু পিডিএফ কালেক্ট করতে পারো। পিডিএফটা কীরকম থাকবে সেটা এই ক্লাসের মাধ্যমে তোমরা দেখতে পাবে। এই যে আমরা ক্লাসটা করছি যে পিডিএফটা দেখতে পাচ্ছ সেরকমই কিন্তু পিডিএফে থাকবে, অর্থাৎ সেটাই পিডিএফটি কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, পিডিএফে তোমরা কিন্তু যতটা স্কুল আছে সায়েন্সের, হিস্ট্রি, জিওগ্রাফির যে কটা স্কুল আছে সমস্ত স্কুলের কিন্তু ছোটো থেকে বড় সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু পিডিএফের মধ্যে থাকবে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে যারা পিডিএফ নেবে তারা আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে কী বলো তো, 8145150357। এবার আসি আমরা যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। তো আমাদের যেটা আজকে যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে 2 নম্বর স্কুল, পেজ হচ্ছে তোমার কত 229, 230 এবং 231। এই 3টা পেজের মধ্যে যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো যে এই স্কুলে কিন্তু 2টা পার্টের বিভক্ত, একটা হচ্ছে তোমার ফিজিক্যাল সায়েন্স, একটা হচ্ছে তোমার লাইফ সায়েন্স। প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। ফার্স্ট যে কোশ্চেন বলেছে 1 নম্বর কোশ্চেন, যে জ্বর হওয়া কোনো রোগীর শরীরের উষ্ণতা পাওয়া গেলো 104 ডিগ্রি ফারেনহাইট। এটা একটা অঙ্ক, কিন্তু একবার বুঝে নিলে এই অঙ্কটা কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের আর অসুবিধা হবে না। তো কোশ্চেন বলেছে যে জ্বর হওয়া কোনো রোগীর শরীরে উষ্ণতা পাওয়া গেল কত 104 ডিগ্রি ফারেনহাইট। ওই উষ্ণতাকে সেলসিয়াস থার্মোমিটারে মাপলে মান কত হবে? সেলসিয়াস তোমার থার্মোমিটারে মাপলে মান কত হবে? তার মানে আমার এখানে কি দেওয়া আছে বলো তো, এখানে আমার উষ্ণতা দেওয়া আছে, অর্থাৎ তোমার ফারেনহাইট স্কেলের মান, যে ফারেনহাইট স্কেলের মানটা কিন্তু দেওয়া আছে, সেলসিয়াস স্কেলের মানটা বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি, আমরা একটা কিন্তু ফর্মুলা জানি, কি বলো তো, যে C/, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে ফর্মুলা হচ্ছে যে C/5 ইজিক্যাল টু তোমার F-32/9। এই ফর্মুলাটা আমরা জানি। এখানে আমার দেওয়া আছে কি, এফের মানটা দেওয়া আছে কত 104। ঠিক আছে, তাহলে এখানে তোমার এফের মানটা দেওয়া আছে তাহলে এফের মানটা আমরা কী করবো, এফের জায়গায় শুধুমাত্র আমরা 104 ডিগ্রি বসাবো। ঠিক আছে, এই যে অঙ্কটা এখানে করে দেওয়া আছে দেখো, যে C/5 ইজিক্যাল টু F-32/9। আরও মানে বা দিয়ে করতে পারো, বা দিয়ে লিখতে পারো। তাহলে কী করতে পারবো আমরা, দেখো তো, যে C/5 থাকলো ইজিক্যাল টু এই এফের জায়গায় লিখবো কত 104 আর -32/9। এবার 104 থেকে 32 বিয়োগ করলে আমরা পাবো কত, তোমার 72 পাবো। ঠিক আছে, তাহলে যদি আমরা এখানে যদি করতে যাই, এটাকে মেটাই, তাহলে বা যদি লিখি, যে এখানে যদি আমরা বা দিয়ে কী লিখতে পারবো, যে এই C/5 ইজিক্যাল টু তোমার কত 72/9। ঠিক আছে, কারণ 104 থেকে 32 বাদ দিলে আমার কত হচ্ছে 72 হচ্ছে। তাহলে সি এর মানটা কত পাবো এখানে, তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো, 9C ইজিক্যাল টু 5 গুণিত 72। তাহলে সি এর মানটা কত পাবো, সি এর মানটা কত পাবো, 9 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। তাহলে হচ্ছে 8×9 72, আর এটা হচ্ছে কত 5×8 40। তাহলে আবার সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্সার হবে অপশন সি, 40 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই যে ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে তোমরা একবার দেখে নিও, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, 2 নম্বর কোশ্চিন বলেছে যে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি ওই আয়নার ওপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে কত? যে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি যদি ওই আয়নার ওপর আপতিত হয় তাহলে প্রতিফলন কোণের মানটা কত হবে? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ অপশান হচ্ছে বি, অপশান বি 0 ডিগ্রি।
নেক্সট বলেছে যে স্ক্রু ড্রাইভারের গতি প্রদত্ত কোন গতির উদাহরণ? স্ক্রু ড্রাইভারের গতি প্রদত্ত কোন গতির উদাহরণ? সেটা হচ্ছে মিশ্র গতি। ঠিক আছে, অ্যান্সার হবে অপশান ডি, মিশ্র গতি। 4 নম্বর কোশ্চিন বলেছে যে ভিনেগারের মধ্যে কিছুটা খাবার সোডা মেশানো হলো। ভিনেগারের মধ্যে কিছুটা খাবার সোডা মেশানো হলো, এর ফলে ভিনেগারের কি হবে? ভিনেগারের মধ্যে কিছুটা খাবার সোডা মেশানো হলো, ভিনেগারের মধ্যে কিছুটা খাবার সোডা মেশানো হলো, এর ফলে ভিনেগারের কি পরিবর্তন হবে বা কী হতে পারে? এখানে তোমার আম্লিক ধর্মটা কী হবে? হ্রাস পাবে। সঠিক অ্যান্সার হবে কী বলতো? অপশান সি, আম্লিক ধর্ম হ্রাস পাবে। তাহলে ভিনেগারের মধ্যে যদি কিছুটা খাবার সোডা যদি মেশানো হয়, তাহলে সেক্ষেত্রে ভিনেগারে কী হবে? ভিনেগারে আম্লিক যে ধর্মটা সেটা কী হবে? হ্রাস পাবে। অ্যান্সার হচ্ছে তাহলে কী বলতো? অপশান সি। নেক্সট 5 নম্বর বলছে যে কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোন পলিমারটি বায়োডিগ্রেডেবল? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি, মাংসপেশির প্রোটিন। কী বলতো? মাংসপেশির প্রোটিন। নেক্সট এবার দেখো যে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট যেটা বলেছে যে পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের ড্যাশ অপরিবর্তিত থাকে। পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের ড্যাশ অপরিবর্তিত থাকে। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে উষ্ণতা বা তাপমাত্রা। উষ্ণতা লিখতে পারো বা তাপমাত্রা লিখতে পারো, যে পদার্থের অবস্থার পরিবর্তনের সময় পদার্থের উষ্ণতা অপরিবর্তিত থাকে বা তাপমাত্রা অপরিবর্তিত থাকে। 2 নম্বর কোশ্চেন যে সূর্য থেকে আসা আলোক রশ্মিকে ড্যাশ আলোক রশ্মিগুচ্ছ বলা যেতে পারে। সূর্য থেকে আসা আলোক রশ্মিকে কী বলা হয়? সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ বলা যেতে পারে। সূর্য থেকে আসা আলোক রশ্মিকে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ বলা যেতে পারে। অ্যান্সার হবে কী বলতো? সমান্তরাল। তারপরে নেক্সট 3 নম্বর বলেছে তুমি স্থির হয়ে দাঁড়িয়ে আছো, তোমার কাছ থেকে কোনো আয়নাকে 1 মিটার দূরে সরিয়ে নেওয়া হলো, তোমার প্রতিবিম্ব তোমার কাছ থেকে ড্যাশ দূরে সরে থাকবে। যে তুমি স্থির হয়ে দাঁড়িয়ে আছো, তোমার কাছ থেকে কোনো আয়নাকে 1 মিটার দূরে সরিয়ে নেওয়া হলো, তোমার প্রতিবিম্ব তোমার কাছ থেকে ড্যাশ দূরে অবস্থান করে। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে 2 মিটার দূরে সরে যাবে। ঠিক আছে, মানে 1+1। তারপরে নেক্সট 4 নম্বর যে গলগণ্ড বা গয়টার, ঠিক আছে, মানে গয়টার হবে, হ্যাঁ, গলগণ্ড বা গয়টার রোগে ড্যাশ গ্রন্থি ফুলে ওঠে। সঠিক অ্যান্সার সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। কী বলতো? থাইরয়েড গ্রন্থি। গলগণ্ড বা তোমার কী বলতো গয়টার রোগে গলগণ্ড বা গয়টার রোগে তোমার থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে। তারপরে 5 নম্বর কোশ্চিন বলেছে যে ড্যাশ জাতীয় যৌগ বহু সংখ্যক ছোটো ছোটো অণু জুড়ে তৈরি হয়। ড্যাশ জাতীয় যৌগ বহু সংখ্যক ছোটো ছোটো অণু জুড়ে তৈরি হয়। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে পলিমার। কী বলতো? পলিমার। তারপরে 6 নম্বর চর্বি বা উদ্ভিজ্জ তেলকে কষ্টিক ক্ষারসমূহ গরম করে ড্যাশ তৈরি করা হয়। উদ্ভিজ্জ তেলকে কষ্টিক ক্ষারসমূহ গরম করে ড্যাশ তৈরি করা হয়। এখানে কী তৈরি হয়? সাবান তৈরি করা হয়। সঠিক অ্যান্সার হবে কী বলতো? সাবান। নেক্সট 3 নম্বর কী বলেছে যে স্তম্ভগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করো। স্তম্ভগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করো। ঠিক আছে, তো দেখো যে পটাশিয়াম পরমাণু কী হবে? বি স্তম্ভে হবে ডি, একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে। আর সিএও কী হবে? বি হবে, সেটা হচ্ছে ক্যাটায়ন দেয়। ঠিক আছে, তারপরে লঘু HCl দ্রবণ, এটা হচ্ছে মিথাইল অরেঞ্জ হবে। আর সিএতে এর সঙ্গে কোনটা হবে? তীব্র আম্লিক। নাইলন হচ্ছে কৃত্রিম পলিমার, আর এটাতে হবে তোমার নন বায়োডিগ্রেডেবল। স্টার্চ সেটা হচ্ছে প্রাকৃতিক পলিমার, এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল। আর পাকস্থলীর রস হচ্ছে pH প্রায় 1, আর এটা এসে হবে তীব্র আম্লিক। নেক্সট 4 নম্বর বলেছে যে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন কি বলেছে যে কোনো বস্তুর ওপর ক 10N ও খ ওই বস্তুর ওপর 7N বল প্রয়োগ করার ফলে উভয় কৃতকার্য পরিমাণ একই হয়, কোন ক্ষেত্রে বস্তুটির স্মরণ বেশি হবে? এখানে ক্ষয়ের ক্ষেত্রে বস্তুটির স্মরণ বেশি হবে, কারণ আমরা কি জানি? কৃতকার্য সমান বল ইন্টু স্মরণ। তাই বল কম হলে স্মরণটা কী হবে? বল যদি কম হয় তাহলে স্মরণটা কী হবে? বেশি হবে। তাহলে অ্যান্সার হবে ক্ষয়ের ক্ষেত্রে বস্তুটির স্মরণটা কী হবে? বেশি হবে। 2 নম্বর কোশ্চেন বলেছে যে PACSO অক্ষরগুলির মধ্যে কোনগুলির প্রতিবিম্ব পার্শ্ব পরিবর্তন ঘটবে না?
এখানে তোমার এসিও এইগুলোর কিন্তু পার্শ্ব পরিবর্তন ঘটবে না। 3 নম্বর কোশ্চেন হচ্ছে এমন একটি পদার্থের উদাহরণ দাও যাকে তাপ দিলে গলন না হয়ে সরাসরি বাষ্পীভবন হয়। এমন একটি পদার্থের উদাহরণ দাও যাকে তাপ দিলে গলন না হয়ে সরাসরি বাষ্পীভবন হয়। কর্পূর, ঠিক আছে, ন্যাপথলিন, কঠিন কার্বন ডাইঅক্সাইড, যে কোনো একটা বললে হবে, ঠিক আছে, কর্পূর বা কর্পূর বা ন্যাপথলিন একটা বললে হবে। 4 নম্বর যে সমীকরণ সহ বিয়োজন বিক্রিয়ার উদাহরণ দাও। সমীকরণ সহ বিয়োজন বিক্রিয়ার উদাহরণ দাও। তো ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আর সমীকরণটা হচ্ছে এরকম, বিক্রিয়াটা হচ্ছে এটা CaCO3 অ্যারো CaO প্লাস CO2। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলেছে যে অ্যাসিড ক্ষার প্রশম বিক্রিয়ার ব্যবহারিক প্রয়োগের একটি উদাহরণ দাও। অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার ব্যবহারিক প্রয়োগের একটি উদাহরণ দাও। উদাহরণ হবে যে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হলে অ্যান্টাসিড খেয়ে অ্যাসিডকে প্রশমিত করা হয়। নেক্সট 6 নম্বর যে পরিবর্তনশীল জড়তা আছে এমন দুটি ধাতুর নাম ও চিহ্ন লেখো। পরিবর্তনশীল জড়তা আছে এমন দুটি ধাতুর নাম ও চিহ্ন লেখো। অ্যান্সার হবে আয়রন ও কপার, ঠিক আছে। নেক্সট 5 নম্বর কোশ্চেনগুলো আমি বলছি না, তোমরা জাস্ট দেখে নাও। 5 নম্বর কোশ্চেনের যে PDF লিখলে তোমরা ঠিকঠাকভাবে পেয়ে যাবে। তো অ্যান্সারগুলো একবার দেখে নাও। আমি শুধু কোশ্চেনগুলো পড়ে দিচ্ছি। পাঁচের ফার্স্ট যে কোশ্চেনটা আছে, প্রথম কোশ্চেন বলেছে 1-এর এ যে কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আর বি নম্বর কোশ্চেন বলেছে কোনো উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্ট সমান হবে, ঠিক আছে। তো যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে একটা হচ্ছে আপেক্ষিক তাপ, উপাদানের আপেক্ষিক তাপ এবং উষ্ণতার পরিবর্তনের ওপর। আর -40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্টটা সমান হবে। নেক্সট তোমার অথবা দিয়ে কোশ্চেন আছে যে বরফ গলনের লিন তাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম ব্যাখ্যাটি করো। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বরফের খণ্ডে একটি গর্ত করে তাতে 5 ডিগ্রি সেলসিয়াস প্রাথমিক উষ্ণতায় জল পূর্ণ করলে ওই জল বরফ হবে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও বা ব্যাখ্যা করো, ঠিক আছে। তো অ্যান্সারটা কীভাবে আছে তোমরা দেখে নাও, আমি জাস্ট কোশ্চেনগুলো বলছি, অ্যান্সারটা তোমরা দেখে নাও কীরকমভাবে আছে। এটা A নম্বর অ্যান্সার, এটা B নম্বর অ্যান্সার। নেক্সট 2 নম্বর যে সুসজ্জিত ক্যামেরার মূলনীতি কী? সুসজ্জিত ক্যামেরার উৎপন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি লেখো। যে মূলনীতি এবং বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে তোমরা দেখে নিও। অথবার কোশ্চেন দেওয়া আছে, অথবার কোশ্চেন বলেছে অথবার A নম্বর যে আলোর প্রতিসরণ বলতে কী বোঝায়, এবং B নম্বর যে অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টে লেখা থাকে কেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সে উত্তরটা দেখে নাও এখানে নিচে, যে A দাগের কোশ্চেন অ্যান্সার আর এটা হচ্ছে B দাগের কোশ্চেন অ্যান্সার। 3-এর A কোশ্চেন দেখো, 3 দাগের বলছে গড় বেগ ও গড় দ্রুতি বলতে কী বোঝায়। আর B নম্বর হচ্ছে ত্বরণের একক সময়ে একক 2বার ব্যবহার করা হয় কেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্সারটা দেখে নাও। নেক্সট তারপরে অথবা দিয়ে কোশ্চেন আছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো। আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটি প্রমাণ করো, ঠিক আছে। অ্যান্সারটা দেখতে পাবো, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন কী হবে বলতো, সেই দিকে হবে। আর এখানে প্রমাণটা কীভাবে আছে দেখে নাও। তারপরে 4 নম্বর কোশ্চেন যে একটি ধাতু এর ক্লোরাইডের সংকেত NCl হলে ধাতুটির সালফেটের সংকেত কী হবে। আর B নম্বর হচ্ছে যোজ্যতা সর্বদা পূর্ণ সংখ্যা হয়, ভগ্নাংশ হয় না কেন। অ্যান্সার দেখে নাও, A নম্বর এবং B নম্বর অ্যান্সার। লাস্ট 5 নম্বর যে মনোমার কাকে বলা হয়। টেফলনের মনোমারের নাম লেখো এবং পলিমারের ব্যবহারে একটি উপকারিতা লেখো। অ্যান্সারটা দেখে নাও। এবার আসছে যেটা হচ্ছে আমরা লাইফ সায়েন্সের, ঠিক আছে। এবার লাইফ সায়েন্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তার সঙ্গে বলবো যদি তোমরা ক্লাস 7-এর সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি 3টা সাবজেক্ট যদি PDF নিতে চাও, এই যে রায় মার্টিন প্রশ্নবিচিতার যে কোশ্চেনগুলো আছে সমস্ত স্কুলের যদি অ্যান্সার PDF আকারে নিতে চাও তাহলে তোমরা আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে তোমার 814515
0357, ঠিক আছে। এর জন্য ন্যূনতম একটা মূল্য রাখা হয়েছে। যদি তুমি যে কোনো একটা সাবজেক্ট নিলে 45 রুপিস, আর যদি 3টা সাবজেক্ট একসঙ্গে নাও তাহলে সেক্ষেত্রে তোমাকে 125 টাকা পে করতে হবে, ঠিক আছে। আশা করছি বুঝাতে পেরেছি পিডিএফ সম্বন্ধে। এবার আসি আমরা লাইফ সায়েন্সের কোশ্চেনগুলো নিয়ে। এক দাগ বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ফার্স্ট যে কোশ্চেন ছিল যে কলকাতায় প্লেগ মহামারী আকার ধারণ করে কত সালে? কলকাতায় প্লেগ মহামারী আকার ধারণ করে কত সালে? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ, 1899 সালে। অ্যান্সার হবে কী বলো তো? 1899 সালে। নেক্সট 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন কী বলেছে যে টিকাদানের মাধ্যমে 1977 সালে পৃথিবীর বুক থেকে নির্মূল হয়। টিকাদানের মাধ্যমে 1977 সালে পৃথিবীর বুক থেকে নির্মূল হয় কি? সেটা হচ্ছে বলতো গুটি বসন্ত। অ্যান্সার হবে অপশান বি, গুটি বসন্ত। নেক্সট 3 নম্বর কোশ্চেন যে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ফলে বিপন্ন হয়ে পড়েছে। মেরু অঞ্চলে বরফ গলে যাওয়ার ফলে কি বিপন্ন হয়ে পড়েছে? সেটা হচ্ছে এম্পায়ার পেঙ্গুইন। অ্যান্সার হবে অপশান সি, এম্পায়ার পেঙ্গুইন। 4 নম্বর কোশ্চেন বলেছে যে কোরাল প্রদত্ত কোন পর্বের অন্তর্গত প্রাণী? কোরাল প্রদত্ত কোন পর্বের অন্তর্গত প্রাণী? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে নিডারিয়া। কি বলতো? নিডারিয়া। অ্যান্সার হচ্ছে অপশান বি, নিডারিয়া। নেক্সট শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট কোশ্চেন বলেছে যে ইউনিসেফ এর সম্পূর্ণ নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে ইউনিসেফ এর সম্পূর্ণ নাম হলো তোমার ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ওকে। তারপরে 2 নম্বর যে ম্যালেরিয়া রোগের জন্য দায়ী জীবাণুটির বিজ্ঞান সমস্ত নাম কি? ম্যালেরিয়া রোগের জন্য দায়ী জীবাণুটির বিজ্ঞান সমস্ত নাম কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ঠিক আছে। কি বলতো? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন যে রক্তের একটি প্লাজমা প্রোটিন হলো ড্যাশ। রক্তের একটি প্লাজমা প্রোটিন হলো ড্যাশ। কী হবে? অ্যালবুমিন তুমি লিখতে পারো, বা গ্লোবিউল লিখতে পারো, বা ফাইব্রিনোজেন লিখতে পারো, ঠিক আছে। 3টার মধ্যে যে কোনো একটা লিখলে হবে। তারপরে 3 নম্বর কোশ্চেন স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 এর সঙ্গে মেলানো। 1 নম্বর কী আছে? সিঙ্কোনা। কী বলো তো? সিঙ্কোনা। অ্যান্সার হবে কুইনান। সিঙ্কোনা, কুইনান। ধতুরা। অ্যান্সার হবে এ, ডাটুরিন। সর্পগন্ধা হচ্ছে রেসারপিন। আর কফি থেকে হবে ক্যাফিন। নেক্সট তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো, 2 মার্কের কোশ্চেন, যে সংক্ষেপে উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চেন দেখো, প্রথমে যে কোশ্চেন বলেছে, কোশ্চেনের আগে দেখানো বলেছে যে প্রদত্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অ্যানোফিলিস মশা ও এডিস মশার মধ্যে পার্থক্য লেখো। প্রদত্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অ্যানোফিলিস মশা ও এডিস মশার মধ্যে পার্থক্য হলো। বৈশিষ্ট্য কি? কালো দাগ, বিশ্রামের সময়, ওড়ার সময়, রোগ সংক্রমণ। এই 4টা অপশন থেকে ওদের মধ্যে কি বলতো এডিস মশা এবং অ্যানোফিলিস মশার মধ্যে পার্থক্য লিখতে বলেছে। তো প্রথমে দেখো যে অ্যানোফিলিস মশা কালো দাগের অপশন অনুযায়ী যে পেটে কালো দাগ থাকে না, কিন্তু এডিস মশায় গায়ে ও পায়ে সাদা কালো ডোরাকাটা দাগ থাকে। বিশ্রাম থেকে যে বিশ্রামের সময় তলের সাথে কোণ করে বসে থাকে, আর তলের সাথে সমান্তরালে বসে থাকে। আর ওড়ার সময় কি রাতে ওড়ে, আর এটা হচ্ছে কি দিনে ওড়ে। আর এটা হচ্ছে ম্যালেরিয়া ছড়ায়, আর ডেঙ্গি ও চিকুনগুনিয়া ছড়ায়। এই ছিল আমার কি বলতো কালো দাগ, বিশ্রামের সময়, ওড়ার সময় এবং রোগ সংক্রমণ নিয়ে পার্থক্য। তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চেন, যে 2টি উপকারী ছত্রাকের নাম লেখো। 2টি উপকারী ছত্রাকের নাম লেখো, এরা কিভাবে উপকার করে তা উল্লেখ করো। 2টি উপকারী ছত্রাকের নাম, একটা হচ্ছে ইস্ট আর একটা হচ্ছে তোমার কী বলতো পেনিসিলিয়াম। ইস্ট কীভাবে উপকার করে? যে পাউরুটি ও অ্যালকোহল শিল্পে ব্যবহৃত হয় এবং ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে। আর পেনিসিলিন নামক গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যবহৃত হয়। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলছে বিশ্ব উষ্ণায়ন সংজ্ঞা দাও, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন কাকে বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে সংজ্ঞা হবে যে গ্রিন হাউস গ্যাসের মাত্রা বৃদ্ধির ফলে সামগ্রিকভাবে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ঘটনাকে আমরা কি বলবো? বিশ্ব উষ্ণায়ন বলবো। ওকে। নেক্সট 4 নম্বর কোশ্চেন বলেছে যে পূর্ব হিমালয়ে বায়োডাইভার্সিটি হটস্পট কী কী অঞ্চল নিয়ে গঠিত এবং কোন খনিজ মৌল মানবদেহের জলের পরিমাণ নির্দিষ্ট রাখতে সাহায্য করে, ঠিক আছে। তো যে সমস্ত অঞ্চল নিয়ে গঠিত বায়োডাইভার্সিটি হটস্পট সেগুলো হচ্ছে পূর্ব ভারত, নেপাল, ভুটান ও দক্ষিণ তিব্বতের অংশ নিয়ে গঠিত।
কোন খনিজ মৌল মানবদেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখতে সাহায্য করে? সেটা হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম। মানবদেহে জলের ভারসাম্য রক্ষা করে। 5 নম্বর কোশ্চিন বলেছে যে কালো মাছি কী রোগ ছড়ায়? কালো মাছি কী রোগ ছড়ায়? তো কালো মাছি যে রোগটা ছড়ায় সেটা হচ্ছে তোমার অনকোসারসিয়াসিস বা রিভার ব্লাইন্ডনেস। আর জলের দ্রবণীয় ভিটামিনগুলির নাম লেখো। জলের দ্রবণীয় ভিটামিনগুলি হচ্ছে সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, আর এটা হচ্ছে ভিটামিন সি। জলের দ্রবণীয় ভিটামিনগুলির নাম, একটা হচ্ছে তোমার ভিটামিন বি কমপ্লেক্স, আর এটা হচ্ছে ভিটামিন সি। 6 নম্বর কোশ্চিন দেখো। 6 নম্বর কোশ্চিন যে গঙ্গার শুশুক বিপন্ন হয়ে পড়লে বা বিপন্ন হয়ে পড়ার কারণ কি? 2 নম্বর যে ভারত ছাড়া অপর একটি মেগাডাইভার্সিটি দেশের নাম লেখো। তো গঙ্গার শুশুক বিপন্ন হওয়ার কারণ হচ্ছে যেমন জলদূষণ, নদীগর্ভের নাব্যতা হ্রাস এবং দুর্ঘটনাবশত জালে আটকে যাওয়া। আর অপর একটি তোমার মেগাডাইভার্সিটি দেশ হলো যেমন ব্রাজিল বা ইন্দোনেশিয়া। এই ছিল আমাদের 4 দাগের কোশ্চিনের সমস্ত কোশ্চিনের অ্যান্সার। ঠিক আছে, এবার 5 দাগের কোশ্চিনগুলো দেখো। 5 নম্বর কোশ্চিন যে বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর আমরা সবটাই করব। বলছে উদাহরণসহ খাদ্য জালের সংজ্ঞা লেখো। তো খাদ্য জাল কাকে বলা হয়? যে বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে যে জালকের মতো গঠন করে তাকেই খাদ্য জাল বলে। যেমন এই যে ঘাস ফড়িং, তারপরে ব্যাঙ, সাপ, তারপরে হচ্ছে বাজ পাখি। নেক্সট যে একটি পরিণত ম্যানগ্রোভ উদ্ভিদ প্রতি বছর প্রতি হেক্টর জমিতে কত পরিমাণে কী কী খনিজপদার্থ পরিবেশে সরবরাহ করে তা লেখো। তো প্রায় 8 টন শুষ্ক পাতা ও ডালপালা তৈরি করে যা মাটিকে জৈব উপাদান, নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম ইত্যাদি খনিজ পুষ্টি সরবরাহ করে। 3 নম্বর কোশ্চিন দেখো। বলছে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করবে? মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য তুমি কী কী পদক্ষেপ গ্রহণ করবে? পর্যাপ্ত ঘুম, সুষম আহার, নিয়মিত ব্যায়াম বা যোগাসন করা, অতিরিক্ত মোবাইল ব্যবহার না করা এবং পরিবার ও বন্ধুদের সাথে সম্পর্ক রাখা। 4 নম্বর যে যক্ষ্মা রোগের লক্ষণ ও প্রতিকার লেখো। যক্ষ্মা রোগের লক্ষণ হচ্ছে যে 3 সপ্তাহে বেশি কাশি ও কফের সাথে রক্ত পড়া, বিকেলে জ্বর ও ওজন হ্রাস। প্রতিকার যে চিকিৎসকের পরামর্শে তোমার ডটস কোর্স সম্পন্ন করা এবং বিসিজি টিকা নেওয়া। এই ছিল আমাদের 4 দাগের কোশ্চেনের অ্যান্সার। 6 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো নেওয়ার আমি বলছি না, যারা পিডিএফ নেবে তারা কিন্তু পিডিএফ আকারে এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবং শেষে তোমাদের বলবো অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং যদি তোমরা ক্লাস 7-এর সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি এই 3টা সাবজেক্টে যদি তোমরা প্রশ্নবিচিত্রের সমস্ত কোশ্চেনের অ্যান্সার যদি পিডিএফ নিতে চাও, তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। এর জন্য একটা ন্যূনতম মূল্য রেখেছি। যদি শুধুমাত্র সায়েন্স বা যে কোনো একটা সাবজেক্ট নিলে তার জন্য 45 রুপিস। আর যদি তোমরা 3টা সাবজেক্ট একসঙ্গে নাও তাহলে সেক্ষেত্রে তোমাকে 125 টাকা পে করতে হবে। ঠিক আছে, কীভাবে পে করবে সেটা আমি সেই হোয়াটসঅ্যাপ নম্বরের মধ্যে বলে দেবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। যে বা যেটা পিডিএফগুলো নিতে চাও তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।